আর শেষ বেগ যদি হয় তাহলে সবসময় তার দেখছে যে বস্তুটা যে কোনো জায়গায় তার অনুভূমিক উপাংশ এবং লম্ব উপাংশ থাকে। তো আমরা এখন প্রথমে যেটা বের করব তার সর্বাধিক উচ্চতা বের করব। সর্বাধিক উচ্চতা, সর্বাধিক উচ্চতা, সর্বাধিক উচ্চতাকে আমরা y max অথবা h max, max মানে এখানে ম্যাক্সিমাম, y max অথবা h max দিয়ে আমরা প্রকাশ করি। y max দিয়েও করতে পারো, h max দিয়েও প্রকাশ করতে পারো। সো সর্বাধিক উচ্চতা আসলে কি? এই প্রাচটা তার গতিপথে যে কোনো একটা জায়গায় সে সবচেয়ে বেশি দূরত্ব y অক্ষ বরাবর সবচেয়ে বেশি উচ্চতায় থাকে বা সবচেয়ে বেশি দূরত্ব অতিক্রম করে, সেইটাকে আমরা বলি সর্বাধিক উচ্চতা, যে কোনো একটা বিন্দু। কিন্তু এই বিন্দুতে কিন্তু সে আসলে সর্বাধিক উচ্চতায় থাকে। তো এই সর্বাধিক উচ্চতায় আমরা দেখো যে সর্বাধিক উচ্চতায় কিন্তু শুধুমাত্র সে যখন এই যে কোনো একটা সময় সে সর্বাধিক উচ্চতায় থাকে। তো যখন আমরা একটু আগে বলছিলাম যে টি সময় পরে প্রাচের সব সময় দুইটা করে উপাংশ থাকবে, একটা অনুভূমিক উপাংশ আর একটা হচ্ছে কি লম্ব উপাংশ। তো যখন এই সর্বাধিক উচ্চতা যেহেতু আসলো, আমি এই জিনিসটা একটু তোমাদের ব্যাখ্যা করে দেই। যখন প্রাচটা এই সর্বাধিক উচ্চতায় থাকবে তখন কিন্তু তার বেগের শেষ বেগের শুধুমাত্র একটা উপাংশ থাকবে, শুধুমাত্র অনুভূমিক উপাংশ থাকবে, তার কিন্তু উলম্ব উপাংশ থাকবে না। যেমন দেখো যে এইখানে যখন ছিল তার বেগ ছিল এই বরাবর, এইদিকে হচ্ছে তার অনুভূমিক উপাংশ আর এইদিকে থাকে তার হচ্ছে কি লম্ব উপাংশ। অর্থাৎ এই বিন্দুতে যখন আসে তখন কিন্তু তার অনুভূমিক উপাংশ আছে, লম্ব উপাংশ আছে, এই দুটো যোগফল হচ্ছে তার শেষ বেগ। কিন্তু যখন সে সর্বাধিক উচ্চতায় থাকবে, সর্বাধিক উচ্চতার ক্ষেত্রে তার y অক্ষ বরাবর যে উপাংশ সেটা কিন্তু শূন্য। কারণ কি সর্বাধিক উচ্চতায় যাওয়ার পরে বস্তুটা তো আর উপরের দিকে যাবে না, অর্থাৎ বস্তুটা এখান থেকে আস্তে আস্তে উঠতে উঠতে সর্বাধিক উচ্চতায় গেছে, যাওয়ার পরে এখান থেকে সে নিচের দিকে নামছে। দ্যাট মিন্স এই বিন্দুতে যাওয়ার পরে তার যে লম্ব বরাবর যে উপাংশটা আছে সেটা কিন্তু শূন্য হয়ে যাচ্ছে। যদি সেটা শূন্য না হয় তাহলে তো বস্তু আরো উপরের দিকে উঠতে থাকবে। এই জন্য হচ্ছে কি সর্বাধিক উচ্চতায় প্রাচের শুধুমাত্র অনুভূমিক বরাবর উপাংশ থাকে। সর্বাধিক উচ্চতায় প্রাচের শেষ বেগের শুধুমাত্র অনুভূমিক বরাবর উপাংশ থাকে, তার লম্ব বরাবর কোনো উপাংশ থাকে না। কারণ কি লম্ব বরাবর উপাংশটা শূন্য হয়। এই জন্য সর্বাধিক উচ্চতায় প্রাচের বেগ সবচেয়ে কম হয়। তো এখান থেকে অনেক সময় কোশ্চেন হয় যে সর্বাধিক উচ্চতায় প্রাচের বেগ সবচেয়ে কম হয় কেন? বেগ কম হয় বলে তার গতিশক্তিটাও কিন্তু কম হয়। কারণ কি সর্বাধিক উচ্চতায় শেষ বেগে শুধু একটা উপাংশ থাকে, শুধু অনুভূমিক উপাংশ থাকে, লম্ব বরাবর কোনো উপাংশ থাকে না, অর্থাৎ লম্ব বরাবর উপাংশটা তার শূন্য হয়। এই জন্য সর্বাধিক উচ্চতায় প্রাচের বেগ সবচেয়ে কম হয়। তো অনেক সময় এই ব্যাখ্যাটা আসে, এই ব্যাখ্যাটা তোমরা একটু দিবা, এবং অনুধাবনমূলক কোশ্চেন এটা খুব বেশি আসে যে সর্বাধিক উচ্চতায় প্রাচের বেগ শূন্য, সর্বাধিক উচ্চতায় প্রাচের বেগ সবচেয়ে কম হয় কেন? অথবা অনেক সময় আসে যে শূন্য নয় কেন? শূন্য নয়, কিন্তু কম হয় কিন্তু শূন্য হয় না। শূন্য হয় কোনটা? শূন্য হয় শুধু হচ্ছে কি তার লম্ব বরাবর উপাংশটা কিন্তু শূন্য হয়, কিন্তু শেষ বেগ যেটা সেটা কিন্তু শূন্য হয় না। কারণ কি তার তো আদি বেগ একটা থাকে, শেষ বেগ শূন্য হবে না, কিন্তু শেষ বেগের একটা উপাংশ শূন্য হচ্ছে। শেষ বেগ কখন শূন্য হবে? যখন তার দুইটা উপাংশ শূন্য হবে। কিন্তু এখানে তো তার লম্ব উপাংশ শূন্য হয়, অনুভূমিক উপাংশ তো শূন্য হয় না। এই জন্য হচ্ছে কি শেষ বেগটা শূন্য হয় না, কিন্তু সবচেয়ে কম হয়। তো এই ব্যাখ্যাটা একটু ওখান থেকে দিবা। তো আমরা এখন এই সর্বাধিক উচ্চতা অর্থাৎ y max এবং h max এর এই সমীকরণটা আমরা এখন একটু এর যে মানটা আসলে যে সর্বাধিক উচ্চতা বের করার জন্য আমাদের কোন সমীকরণ দিয়ে করতে হবে সেটা আমরা এখন একটু করব। তো দেখো যেহেতু বস্তুটা y অক্ষ বরাবর যাচ্ছে, তাহলে আমরা নিউটনের গতির সমীকরণ থেকে জানি v স্কয়ার ইকুয়াল টু হচ্ছে কি v নট স্কয়ার প্লাস 2s। এই যে সমীকরণটা আছে আমাদের 4 নম্বর যে সমীকরণটা v স্কয়ার ইকুয়াল টু vy স্কয়ার প্লাস 2s। যেহেতু বস্তুটার y অক্ষ বরাবর সরণ হচ্ছে, তাহলে আমরা লিখব হচ্ছে কি vy স্কয়ার ইকুয়াল টু vy নট স্কয়ার প্লাস 2ays। s মানে হচ্ছে কিন্তু আমাদের এখানে y মাইনাস y নট, s মানে হচ্ছে কি আমাদের y মাইনাস y নট। এখন দেখো, এখন একটু খেয়াল করো যে এই যে তার যে আদি সরণ y নট, আমরা তো বলি যে লিখবন বিন্দুতে তার আদি সরণ x নট y নট ইকুয়াল টু 0। তো যেহেতু x নট y নট ইকুয়াল টু 0, দ্যাট মিন্স আমার এখানে কিন্তু y নটটা না দিলেও হয়, আমি এখান থেকে সরাসরি লিখতে পারি 2ay y। এখান থেকে কিন্তু আমরা লিখতে পারি তার সরণটা হচ্ছে কি y। এখন দেখো আবার এই যে এই সূত্রটাকে আমরা লিখতে পারি যে vy স্কয়ার ইকুয়াল টু vy নট। vy নট এর মান হচ্ছে আমাদের কত? আমরা vy নট এর মানটা এখানে বসাই। vy নট সমান হচ্ছে কি v নট sin থিটা নট। তাহলে যেহেতু স্কয়ার, তাহলে v নট স্কয়ার sin স্কয়ার থিটা নট।
মাইনাস 2ay মানে হচ্ছে তো মাইনাস জি, এই জন্য আমি লিখলাম মাইনাস 2gy। এখন দেখো সর্বাধিক উচ্চতায়, যখন প্রাসটা সর্বাধিক উচ্চতায় থাকবে তখন তার শেষ বেগে যে অনুভূমিক লম্ব অংশ, সেই লম্ব অংশটা ঠিক 0। আমরা বলতে পারি যে যখন, এখানে আমরা লিখব যে যখন y y max বা h max, অর্থাৎ যখন y এর মানটা সর্বোচ্চ হবে তখন আমাদের শেষ বেগের যে লম্ব অংশ, সেই লম্ব অংশটা কি হবে? 0 হবে। এই জন্য আমরা লিখলাম যখন y max y max তখন vy 0 হবে। এটার মানে হচ্ছে কি, যখন y এর মান সর্বোচ্চ হবে, অর্থাৎ বস্তুটা যখন সর্বোচ্চ উচ্চতায় থাকবে তখন তার যে শেষ বেগের যে লম্ব অংশ, সেই লম্ব অংশটা 0 হবে। তাহলে আমরা যদি আগের সমীকরণের মান বসাই তাহলে দেখো কি থাকছে, v নট স্কয়ার sin স্কয়ার থিটা নট মাইনাস 2gy এখানে ম্যাক্স। যখন আমি এখানে 0 বসাবো তখন y এর জায়গায় হবে y max। এখান থেকে আমরা যদি এখন সর্বাধিক উচ্চতা y maximum ইকুয়াল টু আমরা পাবো v নট স্কয়ার sin স্কয়ার থিটা নট বাই 2g। সো এইটা হচ্ছে আমাদের সর্বাধিক উচ্চতা নির্ণয়ের ফর্মুলা। অর্থাৎ যদি বলে যে একটা প্রাসকে থিটা নট কোণে v নট বেগে যদি নিক্ষেপ করা হয় তাহলে প্রাসটি সর্বাধিক কত উচ্চতায় উঠবে, যখন বলবে যে প্রাসটি সর্বাধিক কত উচ্চতায় উঠবে তখন সর্বাধিক উচ্চতা নির্ণয়ের ফর্মুলা y max বা h maximum, তোমরা যেটাই বলো সেটা সমান হচ্ছে কি v নট স্কয়ার sin স্কয়ার থিটা নট বাই 2g। v নট স্কয়ার sin স্কয়ার থিটা নট বাই 2g। সুতরাং এই ফর্মুলাটা তোমরা এখান থেকে একটু মনে রাখবা যে v নট স্কয়ার sin স্কয়ার থিটা নট বাই 2g। এখানে যেহেতু এই v নট এই 2g যেহেতু আমাদের কনস্ট্যান্ট, তাহলে আমাদের এখান থেকে আমরা লিখতে পারি যে y max is proportional to v নট স্কয়ার sin স্কয়ার থিটা নট। তো আমরা এখান থেকে বলতে পারি যে, বা এটাকে এইভাবেও লেখা যায় যে y max is proportional to v নট sin থিটা নট এর হোল স্কয়ার। তাহলে আমরা বলতে পারি যে প্রাসের সর্বাধিক উচ্চতা তার যে শেষ বেগের যে তার আদি বেগের যে লম্ব অংশ, সেই লম্ব অংশের বর্গের সমানুপাতিক। প্রাসের এখান থেকে আমরা বলতে পারি যে কি, প্রাসের সর্বাধিক উচ্চতাটা কার সমানুপাতিক? বর্গের সমানুপাতিক। তার যে আদি বেগের অনুভূমিক উপাংশ, আদি বেগের লম্ব অংশের বর্গের সমানুপাতিক। সো এটা একটু মনে রাখবা, সর্বাধিক উচ্চতা নির্ণয়ের ফর্মুলা। আর এই জিনিসটা বললাম, এটা আমাদের এমসিকিউ এর ক্ষেত্রে আসে, যে ওই যে আমরা যে একটু আগে বহুপদী যে এমসিকিউ গুলো দিলাম সেক্ষেত্রে এখানে এই জিনিসগুলো একটু আসে। এখন আমরা বের করবো যে সর্বাধিক উচ্চতায় ওঠার সময়। এটা তো আমাদের এই যে সর্বাধিক উচ্চতা, এই সর্বাধিক উচ্চতা অর্থাৎ এইখান থেকে এই বস্তুটা এই আস্তে আস্তে এই বিন্দুতে আসতে তার যে সময় লাগছে, অর্থাৎ সর্বাধিক উচ্চতায় উঠতে যে সময় লাগছে সেই সময়টা আমরা বের করবো। তোমরা এখানে একটু লিখবা সর্বাধিক উচ্চতায় ওঠার সময়। আমি শুধু ওঠার সময়টা লিখলাম, এটা হচ্ছে কি সর্বাধিক উচ্চতায় ওঠার সময়। এটাকে আমরা টি ম্যাক্স দ্বারা প্রকাশ করব, অর্থাৎ টি ম্যাক্সিমাম দ্বারা প্রকাশ করব। তো আমরা জানি, দেখো যে vy ইকুয়াল টু হচ্ছে কি vy নট মাইনাস gt। আমি কিন্তু এখন একটু সংক্ষেপে লিখলাম, vy ইকুয়াল টু vy নট মাইনাস gt লিখছি। vy নট মাইনাস gt যেহেতু, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে যখন আমাদের t ইকুয়াল টু t max, অর্থাৎ t ইকুয়াল টু সর্বাধিক উচ্চতায় ওঠার সময় হবে, তখন আমাদের শেষ বেগের যে উলম্ব অংশ এটা হবে কি 0। তাহলে এখানে যদি আমরা 0 বসাই তাহলে এটা কত vy নট সমান আমরা জানি কিন্তু v নট sin থিটা নট মাইনাস g, এখানে আমরা লিখব হচ্ছে কি t maximum। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি t max ইকুয়াল টু v নট sin থিটা নট বাই g। অর্থাৎ একটা প্রাসের সর্বাধিক উচ্চতা উঠতে যে সময় লাগবে সেই সময় নির্ণয়ের সমীকরণ হচ্ছে এটা v নট sin থিটা নট বাই g। তো যেহেতু v নট sin থিটা নট বাই g, এটাকে আমরা লিখতে পারি যে t max is proportional to v নট sin থিটা নট। অর্থাৎ সর্বাধিক উচ্চতায় উঠতে যে সময় লাগে সেই সময়টা হচ্ছে কি প্রাসের আদি বেগের উলম্ব উপাংশের সমানুপাতিক। আর এটা ছিল কি আদি বেগের উলম্ব উপাংশের বর্গের সমানুপাতিক সর্বাধিক উচ্চতা, আর সর্বাধিক উচ্চতা ওঠার সময়টা হচ্ছে কি আদি বেগের উলম্ব উপাংশের শুধুমাত্র সমানুপাতিক। তো এটা হচ্ছে কি আমাদের সর্বাধিক উচ্চতায় ওঠার সময়। তাহলে কি হবে, এই যে সর্বাধিক উচ্চতা থেকে তার যে নিচে নামার যে সময়, এই সর্বাধিক উচ্চতা থেকে তার নিচে নামার সময়টাও কিন্তু একই হবে। অর্থাৎ সর্বাধিক উচ্চতায় উঠতে তার যে সময় লাগবে, সর্বাধিক উচ্চতা থেকে তার কিন্তু নিচে নামতেও সেই একই সময় লাগবে। এখন আমরা আরেকটা জিনিস বের করব, সেটা হচ্ছে বিচরণ কাল। সো এটা আমি একটু মুছে দিচ্ছি।
বিসরণ কালটা কি হবে? দেখো বিসরণ কাল মানে কি? বিসরণ কাল বা পরিভ্রমণ কাল বলতে আমরা কি বোঝাই? যেমন দেখো প্লেনে যখন তুমি জার্নি করো, মনে করো যে তুমি খুলনা থেকে খুলনা না ঢাকা থেকে সিলেট গেছো, তাহলে ঢাকা থেকে যখন জার্নি করছো, জার্নি করে যখন সিলেট যে পৌঁছেছো, টোটাল সময়টা অর্থাৎ প্লেনে ওঠার পর থেকে ঢাকা থেকে ওঠার পরে সিলেটে যে যখন ল্যান্ড করছো, সেই যে এর মাঝখানে যে সময়টা, এই সময়টাকে আমরা বলি হচ্ছে কি বিচরণ কাল। মানে বিচরণ কালটা মানে কি, তুমি যতক্ষণ সময় ফ্লাই করছো সেই ফ্লাইং টাইমটাকে আমরা বলি হচ্ছে কি বিচরণ কাল। বিচরণ কাল আমরা বলতে বোঝাই সর্বাধিক উচ্চতা উঠতে যে সময় লাগে এবং সর্বাধিক উচ্চতা থেকে নিচে নামতে যে সময় লাগে, সেই টোটাল সময়টাকে আমরা বলবো হচ্ছে কি বিচরণ কাল। এবং এই বিচরণ কালকে আমরা টি দ্বারা প্রকাশ করি। তো এই বিচরণ কাল যদি আমাদের টি হয়, তাহলে আমরা এখান থেকে দেখো যে টি ইকুয়াল টু লিখতে পারি সর্বাধিক উচ্চতায় ওঠার সময় প্লাস সর্বাধিক উচ্চতা থেকে নিচে নামার সময়। অর্থাৎ এই বস্তুটা এই নিক্ষেপণ বিন্দু থেকে যাত্রা শুরু করে টোটাল পথ ফ্লাই করে আবার যখন এই পতন বিন্দুতে আসছে, এর মাঝখানে সে যে পথটা ফ্লাই করছে, এই ফ্লাইং টাইমটা অর্থাৎ যে টাইমটা লাগছে, এই টাইমটাকে আমরা বলছি তার বিচরণ কাল, যেটাকে আমরা বড় হাতের টি দ্বারা প্রকাশ করছি। বড় বিচরণ কাল টি ইকুয়াল টু, কিন্তু এই দুটো যদি আমরা যোগ করি তাহলে এটা পাবো হচ্ছে কি 2v0 sin θ0 বাই g। সো আমাদের আমরা বিচরণ কালের একটা ফর্মুলা কিন্তু পেয়ে গেলাম। বিচরণ কাল টি ইকুয়াল টু কি হচ্ছে 2v0 sin θ0 বাই হচ্ছে কি g। আরেকটা আছে আমাদের অনুভূমিক পাল্লা। অনুভূমিক পাল্লা। সো আমরা আজকে প্রাচীর টপিকস গুলো সব শেষ করব। অনুভূমিক পাল্লাটা আসলে কি? এই যে আমরা বললাম এই প্রাচটাকে যে আমরা এখান থেকে নিক্ষেপ করছি, অর্থাৎ নিক্ষেপণ বিন্দু থেকে পতন বিন্দু, এই দুইটা যে সরলরৈখিক দূরত্ব, এই সরলরৈখিক দূরত্বটাকে আমরা বলি হচ্ছে কি অনুভূমিক পাল্লা। নিক্ষেপণ বিন্দু থেকে পতন বিন্দু এর মাঝখানে যে সরলরৈখিক যে দূরত্ব, অর্থাৎ অনুভূমিক বরাবর যে সর্বাধিক যে দূরত্বটা অতিক্রম করছে, সেই দূরত্বটাকে আমরা বলছি হচ্ছে কি অনুভূমিক পাল্লা। তো এই অনুভূমিক পাল্লার রাশিটা আমি আর প্রতিপাদন করব না। অনুভূমিক রাশিটা, অনুভূমিক পাল্লার যে সমীকরণটা কিভাবে আসে তোমরা এটা নিজেরা একটু বই থেকে প্রতিপাদন করবে। আমি শুধু ফর্মুলাটা একটু লিখে দিচ্ছি যে অনুভূমিক পাল্লাকে আমরা r দ্বারা প্রকাশ করি এবং এই r ইকুয়াল টু হচ্ছে v0 স্কয়ার sin 2θ0 বাই g। অনুভূমিক পাল্লা r ইকুয়াল টু কি v0 স্কয়ার sin 2θ0। এখানে θ0 এর মান যদি 30 ডিগ্রি হয় তাহলে এটা কিন্তু হয়ে যাবে sin 60 ডিগ্রি, যদি এটা 45 ডিগ্রি হয় তাহলে এটা কিন্তু হয়ে যাবে sin 90 ডিগ্রি। সো এই জিনিসটা খেয়াল করবে, এখানে আছে sin 2θ0 এবং এই 2θ0 এর ম্যাথমেটিক্সে তোমাদের একটা ফর্মুলা আছে দেখবা। সো এখান থেকে আমরা পেলাম r = v0 স্কয়ার sin 2θ0 বাই ঠিক আমাদের g। তাহলে এখানে দেখো এই যে অনুভূমিক পাল্লা r = v0 স্কয়ার sin 2θ0 বাই g। তো এই অনুভূমিক পাল্লাটা আমার কিসের উপর নির্ভর করছে? দেখো এই অনুভূমিক পাল্লাটা কিন্তু আমার বেগের উপর আর কোণের উপর নির্ভর করছে। অনুভূমিক পাল্লাটা মানে কি, তুমি যে একটা বস্তুকে যে নিক্ষেপ করছো, অর্থাৎ এই নিক্ষিপ্ত বস্তুটা কোথায় যে পড়তেছে, কত দূরে যে পড়বে, এই নিক্ষেপণ বিন্দু থেকে কোথায় যে পড়তেছে অর্থাৎ যে পতন বিন্দু, এই মাঝখানে যে দূরত্ব সেটা কিন্তু অনুভূমিক পাল্লা। সো এখন তোমাকে এই বস্তুটাকে কত বেগে এবং কত কোণে নিক্ষেপ করলে সে সবচেয়ে বেশি দূরত্ব অতিক্রম করবে। কোণ যদি ফিক্স থাকে তাহলে আমার কিন্তু বেগের উপর নির্ভর করবে, অর্থাৎ অনুভূমিক পাল্লাটা কিন্তু বেগের উপর নির্ভর করে, আর একটা হচ্ছে কি কোণের উপর নির্ভর করে। বেগ যদি বেশি হয় তাহলে অনুভূমিক পাল্লা বেশি হবে। মনে করো যে তুমি তোমার খেয়াল করে দেখো যে তোমাদের স্কুল বা কলেজে যখন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয় তখন সেক্ষেত্রে তোমরা কি করো, লং জাম্প যখন দাও, লং জাম্প বুঝতে পারছো যে দৌড়ে এসে লাফ দেয়। এই লং জাম্প দেওয়ার সময় কেউ কি একটা জায়গায় স্থির থেকে কি লাফ দেয়? সেটা কিন্তু দেয় না। সে কি করে, সে একটা জায়গা থেকে দৌড়ে আসে, দৌড়ে এসে তারপর কিন্তু সে লাফটা দেয়। তো এই যে একটা জায়গা থেকে দৌড়ে এসে তারপর যে সে লাফটা দিচ্ছে, দৌড়ে আসার কারণ কি? অনেক দূর থেকে দেখো সে দৌড়ে আসে। এই দৌড়ে আসার কারণ কি? এই দৌড়ে আসার কারণটা হচ্ছে কি তার ভিতরে তার যে আদিবেগটা বেশি হয়। আদিবেগ যত বেশি হবে সে তত দূরে যেয়ে পড়বে, অর্থাৎ তার অনুভূমিক পাল্লাটা বেশি হবে। তো সে কত দূরে যেয়ে পড়বে সেটা কিন্তু এই অনুভূমিক পাল্লা সেটা কিন্তু এই বেগের উপর নির্ভর করবে, অর্থাৎ এই আর এর মান যত বেশি হবে সে কিন্তু তত দূরে যেয়ে পড়বে। তো এই আর এর মানটা কার উপর নির্ভর করে? আর এর মানটা দেখো এখানে বেগের উপর নির্ভর করছে। এই জন্য কোনো অ্যাথলেট বা কোনো অ্যাথলেট লং জাম্প দেওয়ার পূর্বে সে কিছু দূর কিন্তু দৌড়ে আসে। দৌড়ে আসে কারণ কি, তার আদিবেগটা যাতে বেশি হয়। আদিবেগটা বেশি হলে তার অনুভূমিক পাল্লাটা বেশি হবে, আর অনুভূমিক পাল্লা বেশি হলে কি হবে, সে বেশি দূর যেয়ে লাফ দিতে পারবে। এই জন্য আমাদের এখান থেকে একটা কোশ্চেন হয়, কোশ্চেনটা একটু লিখে রাখতে পারো
যে অ্যাথলেটিকরা লং জাম্প দেওয়ার সময় অনেক দূর থেকে দৌড়ে আসে কেন, ব্যাখ্যা করো। এটা আসলে কিন্তু যেহেতু এই অনুভূমিক পাল্লাটা বেশি করার জন্য তার বেগের দরকার হয়, এবং এই অনুভূমিক পাল্লাটা যদি বেগের বর্গের সমানুপাতিক, এই জন্য বেগ যত বেশি হবে তার অনুভূমিক পাল্লাটাও তত বেশি হবে এবং সে বেশি দূরে যেতে পারবে, এই জন্য সে কিন্তু দৌড়ে আসে। তো আমাদের এই অনুভূমিক পাল্লাটা কখন সর্বাধিক হবে সেটা আমরা দেখব, অর্থাৎ আমরা এখন সর্বাধিক অনুভূমিক পাল্লাটা বের করব। সর্বাধিক অনুভূমিক পাল্লা এর কন্ডিশনটা কি হবে, আমরা মোটামুটি শেষের দিকে চলে আসছি। সর্বাধিক অনুভূমিক পাল্লা দ্যাট মিন্স হচ্ছে কি আর ম্যাক্সিমাম। তো অনুভূমিক পাল্লাটা কখন সর্বাধিক হবে, তোমরা দেখো যে অনুভূমিক পাল্লা r = v0 স্কয়ার sin 2θ নট বাই g। তো কখন এটা সর্বাধিক হবে, যখন এই sin 2θ এর মান সর্বোচ্চ হবে। তো এই sin 2θ এর মান সর্বোচ্চ মান কত, sin 2θ নট এর সর্বোচ্চ মান হচ্ছে +1। তো sin 2θ নট এর মান যখন সর্বোচ্চ হবে তখন অনুভূমিক পাল্লাটাও কি হবে, সর্বোচ্চ হবে। তো sin 2θ নট এর মান যদি +1 হয় তাহলে sin 2θ এর মান সর্বোচ্চ হয়। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি +1 কখন হয়, sin 90 ডিগ্রির মান কিন্তু +1। তাহলে আমরা এখান থেকে দেখো লিখতে পারি যে 2θ নট ইকুয়াল টু 90 ডিগ্রি, অর্থাৎ θ নট ইকুয়াল টু 45 ডিগ্রি। যখন θ নট এর মান 45 ডিগ্রি হবে তখন প্রাসের অনুভূমিক পাল্লাটা কি হবে, সর্বাধিক হবে। অর্থাৎ কোনো বস্তুকে যখন ওই যে তোমাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় যখন বর্ষা নিক্ষেপ বা চাকতি নিক্ষেপ বা গোলক নিক্ষেপ যখন হয় তখন আমরা কি করি, তখন আসলে আমরা ওই যে গোলকটাকে নিক্ষেপ করি, এটা যদি তুমি 45 ডিগ্রি কোণে নিক্ষেপ করতে পারো অনুভূমিকের সাথে, তাহলে ওই চাকতিটা বা ওই বর্ষাটা কিন্তু অনেক বেশি দূরে যেয়ে পড়বে। এই জন্য তখন কি হবে, অনুভূমিক পাল্লাটা সর্বাধিক হবে। এই অনুভূমিক পাল্লা কখন সর্বাধিক হবে, যখন কোনো বস্তুটাকে 45 ডিগ্রি কোণে যখন তুমি নিক্ষেপ করবে তখন তার অনুভূমিক পাল্লাটা সর্বাধিক হবে। এবং সেই সর্বাধিক অনুভূমিক পাল্লাটা নির্ণয়ের ফর্মুলাটা হচ্ছে কি r max = v0 স্কয়ার বাই 2g, সরি v0 স্কয়ার বাই g। তোমাদের যখন সর্বাধিক পাল্লা বের করতে বলবে, যখন অনুভূমিক পাল্লা বের করতে বলবে তখন এটা, আর যখন বলবে যে সর্বাধিক পাল্লা তখন r max = হবে কি v0 স্কয়ার বাই g। আর যদি বলে যে কখন অনুভূমিক পাল্লা সর্বাধিক হবে, যখন নিক্ষেপণ কোণের মান 45 ডিগ্রি হবে তখন আমাদের কি হবে, অনুভূমিক পাল্লাটা সর্বাধিক হবে। তো এই ছিল হচ্ছে আমাদের প্রাস সম্পর্কিত কিছু রাশি। লাস্টে আমাদের আরেকটা আছে যে এই প্রাসটাকে যখন আমরা এখানে অনুভূমিকের সাথে তির্যকভাবে নিক্ষেপ করলে কেমন হয় সেটা যেমন আমরা দেখছি। এই প্রাসকে যদি অনুভূমিকের সাথে তির্যকভাবে নিক্ষেপ না করে যদি আমরা অনুভূমিকের বরাবর নিক্ষেপ করি তাহলে সেক্ষেত্রে কি হবে সেটা একটু দেখাবো, আর একটা সৃজনশীল করবো।